Hello student, welcome to you my YouTube channel Easy Biology Classes. আজকে আমি আবার দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে ক্লাস নেব। আজকে দশম শ্রেণীর জীবন বিজ্ঞান এবং পরিবেশ পরিচয়ের অন্তর্গত ফোর্থ অধ্যায় বা চতুর্থ অধ্যায় অভিব্যক্তি এবং অভিযোজন অধ্যায়ের অন্তর্গত অভিব্যক্তি উপভাগমূল থেকে ক্লাস শুরু করব। এই অভিব্যক্তির প্রথম বিষয়বস্তু জীবনের উৎপত্তি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা শুরুতে প্রথমে আসবে আমি অধ্যায়ের নাম অভিব্যক্তি এবং অভিযোজন। এই অভিব্যক্তি এবং অভিযোজন বলতে কি বোঝায়? অভিব্যক্তি শব্দটির মানে হল ক্রমবিকাশ, ডিসেন্ট উইথ মডিফিকেশন, সময়ের সাথে সাথে পরিবর্তন। অন্যদিকে অভিযোজন শব্দের মানে হল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, অ্যাডজাস্টমেন্ট উইথ দ্য এনভায়রনমেন্ট। এই ক্রমবিকাশ এবং অভিযোজন, ক্রমবিকাশ এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া কথাগুলি একে অপরের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ অভিব্যক্তি এবং অভিযোজন একে অপরের সঙ্গে সম্পর্কিত। কারণ যখন কোনো জীব কোনো পরিবেশে অভিযোজিত হয়, নিজেকে খাপ খাইয়ে নেয় এবং মানিয়ে নিতে পারে তখন সেই জীব সে পরিবেশে টিকে থাকে এবং সেখানে সরল থেকে জটিল এবং জটিলতর জীবের উৎপত্তি ঘটে। অর্থাৎ অভিযোজনের মাধ্যমে অভিব্যক্তি সম্পূর্ণ হয়ে থাকে। তাই অভিব্যক্তি এবং অভিযোজন পরস্পরের সঙ্গে সম্পর্কিত। এবার আমরা মূল বিষয়ে আসব অভিব্যক্তি। অভিব্যক্তি বলতে কি বোঝায়? অভিব্যক্তি শব্দের মানে আমরা প্রথমে জানলাম যে ক্রম বিকাশ। ক্রমবিকাশ অর্থাৎ সময়ের সঙ্গে খুব স্লো স্পিডে ধীরে ধীরে পরিবর্তন। হার্বার্ট স্পেন্সার এক ঐতিহাসিকবিদ, তিনি বলেছেন কোনো বস্তুর বিকাশ যখন মন্থর অথচ গতিশীল প্রক্রিয়া এবং পর্যায়ক্রমিকভাবে সম্পূর্ণ হয় তখন সেই প্রক্রিয়াকে বলা হয় বিবর্তন বা অভিব্যক্তি। তাহলে অভিব্যক্তির সঙ্গে আমরা উল্লেখ করতে পারি যে মন্থর এবং গতিশীল প্রক্রিয়ার মাধ্যমে বা পর্যায়ক্রমিকভাবে সরল থেকে জটিল যে উৎপত্তি ঘটে তাকে বলা হয় বিবর্তন। এবার এই বিবর্তন শব্দটি ইংলিশে মানে হলো ইভলিউশন। এই ইভলিউশন শব্দটির উৎপত্তি ঘটেছে ইভলভারি নামক একটি লাতিন শব্দ থেকে, যার মানে হলো ক্রম বিকাশ। এবার আমরা বিবর্তনের বা অভিব্যক্তির ধারণা দেওয়ার পরে আমাদের সিলেবাসের বিষয়বস্তু হলো জীবনের উৎপত্তি। এই জীবনের উৎপত্তি বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা শুরু করব। জীবনের উৎপত্তি কীভাবে ঘটেছিল সে সম্পর্কে যদি বিভিন্ন মতবাদ প্রচলিত আছে, তবে সেই মতবাদগুলির মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবথেকে ল্যাটেস্ট বলতে পারি যে মতবাদ, সেই মতবাদটি হলো রাসায়নিক বিবর্তন মতবাদ। এই মতবাদটির প্রবক্তা হলেন অপারিন এবং হ্যালডেন। তো আমরা অপারিন এবং হ্যালডেন অপারিন 1920 সালে এবং হ্যালডেন 1930 সালে এই রাসায়নিক বিবর্তন মতবাদটি ব্যাখ্যা করেছিলেন বা বর্ণনা করেছিলেন। জীবনের উৎপত্তি সম্পর্কিত এই মতবাদটি আমরা আলোচনা করব। অপারিন এবং হ্যালডেনের মত অনুসারে বলা হচ্ছে প্রায় 300 কোটি বছর পূর্বে সমুদ্রের জলে
সমুদ্রের জলে প্রথম রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে জটিল থেকে জটিল যৌগ গঠিত হয় এবং জীবের উৎপত্তি ঘটেছিল। এবার এই রাসায়নিক বিক্রিয়াগুলি কীভাবে সম্পূর্ণ হয়েছিল সেই রাসায়নিক বিক্রিয়াগুলি আমরা পর্যায়ক্রমিকভাবে বা সিরিয়ালি আমরা আলোচনা করব। অপারেন হ্যান্ডেলের রাসায়নিক বিবর্তন মতবাদ। এই রাসায়নিক বিবর্তন মতবাদে অনুসারে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে জীবের উৎপত্তি ঘটেছিল সেই সময়কার পরিবেশ কেমন ছিল সেই পরিবেশ সম্বন্ধে আমাদের কিছুটা নলেজ রাখতে হবে। প্রায় 300 কোটি বছর পূর্বেই যখন জীবের উৎপত্তি হয় তখন পরিবেশ ছিল বিজারক ধরনের, মুক্ত অক্সিজেন ছিল না, অনবরত বজ্রবিদ্যুৎ গতি থাকত এবং বিভিন্ন আল্ট্রাভায়োলেট রশ্মি বা বিভিন্ন ক্ষতিকর রশ্মিগুলো পর্যাপ্ত পরিমাণে ছিল। এগুলোর উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়াগুলো সহজেই কিন্তু সম্পন্ন হতে পেরেছিল এবং জীবের উৎপত্তি ঘটেছিল বলে মনে করা হয়। এবার জীবের উৎপত্তির যে বিভিন্ন ধাপগুলি রয়েছে সেই ধাপগুলো আলোচনা করব। এই জীবের উৎপত্তির ধাপগুলোর মধ্যে প্রথম যে ধাপটা আলোচনা করবো আমরা জৈব যৌগের উৎপত্তি। জৈব যৌগের উৎপত্তি। এই জৈব যৌগের উৎপত্তি সম্পূর্ণ হয়েছিল বেশ কয়েকটি আবার প্রসেস বা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। সেই বিক্রিয়াগুলোর মধ্যে প্রথমত ছিল হাইড্রোকার্বন সৃষ্টি। হাইড্রোকার্বন সৃষ্টি বা হাইড্রোকার্বন গঠন। হাইড্রোকার্বন কে গঠিত হয়? পর্যাপ্ত পরিমাণে তখন কার্বন হাইড্রোজেন ছিল পরিবেশে। এই কার্বন হাইড্রোজেন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোকার্বন গঠন করেছে। সেই হাইড্রোকার্বনের মধ্যে অ্যাসিটিলিন, অন্যদিকে মিথেন বা ইথিলিন এগুলো ছিল অন্যতম। এবার দ্বিতীয় ধাপে কার্বনের অক্সি এবং হাইড্রক্সি যৌগ গঠিত। কার্বনের অক্সি ও হাইড্রক্সি যৌগ গঠিত। আগের ধাপে যে রাসায়নিক বস্তুগুলো উৎপন্ন হয় সেগুলো একে অপরের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রক্সি এবং অক্সি ডেরিভেটিভ গঠিত হয়। এই হাইড্রক্সি এবং অক্সি ডেরিভেটিভগুলোর মধ্যে অন্যতম ছিল অ্যালডিহাইড, কিটোন এবং বিভিন্ন প্রকারের অ্যাসিড। অ্যালডিহাইড, কিটোন এবং বিভিন্ন প্রকারের অ্যাসিড। এবার এই কার্বনের ডেরিভেটিভগুলো বা যৌগগুলো একে অপরের সঙ্গে বিক্রিয়া করে শর্করা সৃষ্টি করে। অ্যালডিহাইড, কিটোন বা অ্যাসিড এগুলি কার্বন, হাইড্রোজেন বা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে শর্করা গঠন করে। এই শর্করাগুলোর মধ্যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ ইত্যাদি হল। এবার এই শর্করা সৃষ্টির পর শর্করা এবং কার্বন, অক্সি এবং হাইড্রক্সি ডেরিভেটিভগুলি একে অপরের সঙ্গে বিক্রিয়া করে প্রথমে ফ্যাটি অ্যাসিড উৎপন্ন হয়, পরে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল উত্তোলিত হয়ে স্নেহ পদার্থ গঠন করে। আমাদের পরবর্তী ধাপ হলো স্নেহ পদার্থ। তার প্রথমে তৈরি হয় ফ্যাটি অ্যাসিড এবং এরা গ্লাইসারলের সঙ্গে যুক্ত হয়, তৈরি হয় ফ্যাট বা লিপিড। ফ্যাট বা লিপিড। পরবর্তীতে অ্যামাইনো অ্যাসিড, গঠিত হয়
এই অ্যামাইনো অ্যাসিডগুলি পরবর্তীতে আবার যখন শৃঙ্খল গঠন করে যাবে তখন প্রোটিনের উৎপত্তি হয়ে যাবে বলে মনে করা হয়। এইভাবে এই যৌগগুলো সৃষ্টি হওয়ার পর যৌগগুলো সৃষ্টি হওয়ার পর দ্বিতীয় ধাপে এই যৌগগুলি মিশ্রণ তৈরি হয়। যৌগের মিশ্রণ ফ্যাটি অ্যাসিড থেকে উৎপন্ন হয়েছিল ফ্যাট বা লিপিড অ্যামাইনো অ্যাসিড গ্লুকোজ, এই সমস্ত যৌগগুলো যখন সমুদ্রের জলের সঙ্গে যখন একত্রিত হলো মিশ্রিত হলো তখন তৈরি হয়েছিল এক প্রকারের মিশ্রণ, যৌগের মিশ্রণ, যাকে গরম তরল সোপ বা হট ডাইলুট সোপ নামে পরিচিত। এরপরে গঠিত হয় গরম তরল সোপ, হট ডাইলুট সোপ গঠিত হয়। এই হট ডাইলুট সোপ বা গরম তরল সোপ গঠিত হওয়ার পর এর আগের যে যৌগগুলো ছিল সেই যৌগগুলো একে অপরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে এবং জটিল যৌগ গঠন হয়। জটিল যৌগ গঠন করে। এই জটিল যৌগগুলোর মধ্যে আমরা বলতে পারি পলিস্যাকারাইড, স্নেহ পদার্থ, এছাড়া প্রোটিন, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, ইত্যাদি জটিল যৌগ গঠিত হয়। জটিল যৌগ গঠিত হওয়ার পর পরবর্তীতে নিউক্লিক অ্যাসিড গঠিত হয়। নিউক্লিক অ্যাসিডগুলির মধ্যে যেহেতু নিউক্লিওটাইড গঠিত হয়েছে, এই নিউক্লিওটাইডগুলি যখন পরস্পরের সঙ্গে বন্ধন দিয়ে যুক্ত হয় ফসফোডাইএস্টার বন্ধন দিয়ে, তখন যে শৃঙ্খল তৈরি হয় একতন্ত্রী, সেটাই বলা হয় আরএনএ। প্রথমে আরএনএ নামক নিউক্লিক অ্যাসিড গঠিত হয়, পরবর্তীতে আরএনএ থেকে ডিএনএ গঠিত হয়েছিল। এবার পঞ্চম ধাপে আদিকোষ বা প্রোটোবায়োন্টের উৎপত্তি ঘটে। প্রোটোবায়ন বা প্রোটোসেল বা আমরা আদিকোষ বলতে পারি। এই প্রোটোবায়ন বা প্রোটোসেল বা আদিকোষ কিভাবে গঠিত হয় সেই পয়েন্টে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। এর আগের ধাপগুলোতে যে জটিল জৈবযৌগের উৎপত্তি হলো সেই জটিল জৈবযৌগগুলি একসঙ্গে যুক্ত হয়ে সমুদ্রের জলের সঙ্গে মিশ্রিত হয়ে এক প্রকারের কলয়েড জাতীয় পদার্থ বা কলয়েডাল বস্তু গঠন করে। যে কলয়েডাল বস্তুগুলি নাম রাখা হয়েছিল কোয়াসার্ভেট। কিছুই না, হট ডাইলুট সোপ বা এই পরবর্তীতে জটিল যৌগগুলো সৃষ্টি হলো, সেই জটিল যৌগগুলি পরবর্তীতে সমুদ্রের জলের সঙ্গে মিশ্রিত হয়ে সামান্য বাবলসের মতো এক প্রকারের গোলাকার বলের মতো গঠন তৈরি হয়েছিল, যা কার্বোহাইড্রেট, প্রোটিন বা শর্করা, প্রোটিন এবং ফ্যাট নিয়ে গঠিত হয়েছিল এক প্রকারের গোলাকার বস্তু, যে গোলাকার বস্তুগুলোকে কোয়াসার্ভেট বলা হয়। এই কোয়াসার্ভেট নামকরণটি করেছিলেন ওপারিন নামক একজন সায়েন্টিস্ট। পরবর্তীতে কয়েক বছর পরে ফক্স নামে একজন বৈজ্ঞানিক এসে অন্য নামে অভিহিত করলেন যে
সাবানের হট ডাইলেট শপের মধ্যে যে সমস্ত রাসায়নিক বস্তুগুলো ছিল, জটিল রাসায়নিক বস্তুগুলো, সেগুলো যখন একসঙ্গে যুক্ত হয় তখন অর্ধবৃত্ত পর্দা বেষ্টিত এবং বেশিরভাগ ক্ষেত্রেই প্রোটিন দ্বারা গঠিত এক প্রকারের গোলাকার গঠন তৈরি করেছিল, যার নাম তিনি রেখেছিলেন মাইক্রোস্ফিয়ার। মাইক্রোস্ফিয়ার, এই মাইক্রোস্ফিয়ার শব্দটির নাম প্রয়োগ করেছিলেন হক্স নামে একজন বৈজ্ঞানিক। তাহলে আইদার কোয়াসারভেট হোক বা মাইক্রোস্ফিয়ার হোক, দুটো একই গঠন, কিন্তু এখানে বিজ্ঞানী অপারিন কোয়াসারভেট করেছিলেন যেটি শর্করা প্রোটিন ফ্যাট দ্বারা গঠিত হয়, কিন্তু ফক্স এটিকে বলেছিলেন মাইক্রোস্ফিয়ার যেটি বিশেষ করে অর্ধবৃত্ত পর্দা তারা বেষ্টিত, অর্ধবৃত্ত পর্দা বেষ্টিত এবং বেশিরভাগ ক্ষেত্রে প্রোটিন দ্বারা গঠিত মাইক্রোস্ফিয়ার গঠিত হয়। পরবর্তীতে সে কোয়াসারভেট হোক বা মাইক্রোস্ফিয়ার হোক, এই দুটো যখন নিউক্লিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হতো, কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ার নিউক্লিক অ্যাসিডের সঙ্গে যুক্ত হলো, যুক্ত হওয়ার পর তৈরি করলো একটি গঠন যাকে বলা হয় প্রোটো বায়ন বা প্রোটোসেল বা আদিকোষ বলা হয়, আদিকোষ বলা হয়। তার মানে কোয়াসারভেট অথবা মাইক্রোস্ফিয়ার এবং নিউক্লিক অ্যাসিডের সংমিশ্রণকে একসঙ্গে বলা হচ্ছে প্রোটোবায়ন্ট বা আদিকোষ। এই প্রোটোবায়ন্ট বা আদিকোষকে জীবনের উৎপত্তির প্রথম ধাপ হিসাবে বর্ণনা করা হয় বা কোষের পূর্বের অবস্থা হিসাবে বর্ণনা করা হয়। এই আদিকোষ যখন পরবর্তীকালে হাজার হাজার বছর অতিক্রম করার পরে সেগুলো থেকে আর্কি ব্যাকটেরিয়া নামে সরল প্রকৃতির প্রোক্যারিওটের উৎপত্তি ঘটে। এদের থেকে ব্যাকটেরিয়া অর্থাৎ প্রোক্যারিওটিক জীবেরও ব্যাকটেরিয়া উৎপত্তি হয়। তো এরা সবই প্রোক্যারিওটিক কোষ। এই প্রোক্যারিওটিক কোষ থেকে পরবর্তীকালে যখন নিউক্লিয়াস উন্নত হলো, নিউক্লিয়াস, নিউক্লিওপর্দা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং নিউক্লিয় জালিকা দ্বারা গঠিত হলো যখন, তখন ইউক্যারিওটিক কোষের বা ইউক্যারিওটিক জীবের উৎপত্তি ঘটেছিল। এই ইউক্যারিওটিক জীবের উৎপত্তি ঘটার পরে যে সমস্ত ইউক্যারিওটিক জীবের ক্ষেত্রে রঞ্জক পদার্থের উপস্থিতি দেখা গেল, যারা সালোকসংশ্লেষ প্রক্রিয়া বা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নিজের খাদ্য নিয়ে সংশ্লেষ করতে সক্ষম হলো, পরবর্তীকালে তারা উদ্ভিদ উৎপত্তি ঘটায় এবং যারা খাদ্য সংশ্লেষে সক্ষম হলো না তারা প্রাণীদের উৎপত্তি ঘটায়। এভাবে এককোষী জীবদেহের উৎপত্তি ঘটলো। পরবর্তীকালে এককোষী জীবদেহ থেকে বহুকোষী জীবদেহ গঠিত হয় এবং সরল থেকে জটিল জীবের উৎপত্তি ঘটায়। তাহলে এখানে আমরা জীবনের উৎপত্তি পর্যন্ত আমরা আলোচনা করব। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে রাসায়নিক বিবর্তন মতবাদটি হলো সব থেকে গ্রহণযোগ্য মতবাদ। এই মতবাদটি ছিলেন ওপারিন এবং হ্যালডেন। এদের মতবাদ অনুযায়ী সমুদ্রের জলে রাসায়নিক বিক্রিয়াগুলোর মাধ্যমে জীবনের উৎপত্তি ঘটেছিল এবং যে বিক্রিয়াগুলো ঘটেছিল সেগুলোর মধ্যে প্রথম ধাপে ছিল জৈব যৌগের সৃষ্টি। এর মধ্যে আমরা আবার 4-5টা আলোচনা করলাম। তারপরে জৈব যৌগের মিশ্রণ হলো, তারপরে জটিল জৈব যৌগের সৃষ্টি হলো, তারপরে নিউক্লিক অ্যাসিড গঠিত হয়, তারপরে প্রোটোবায়ন্ট বা প্রোটোসেল বা আদিকোষ গঠিত হয়। এই প্রোটোবায়ন্ট বা প্রোটোসেল বা আদিকোষের মধ্যে আমরা কোয়াসারভেট এবং মাইক্রোস্ফিয়ার সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করব। তারপরে আমাদের সজীবের বা জীবের উৎপত্তি ঘটেছিল বলে মনে করা হয়। তাহলে আমরা আজকে জীবনের উৎপত্তি সম্বন্ধে জানলাম। নেক্সট ভিডিওতে জীবনের উৎপত্তি সম্পর্কিত যে রাসায়নিক বিবর্তন মতবাদ, এই রাসায়নিক বিবর্তন মতবাদটিকে পরীক্ষাগারে প্রমাণ করেছিলেন ইউরে এবং মিলার নামে দুইজন বৈজ্ঞানিক। এই ইউরে এবং মিলারের যে পরীক্ষা বা মিলার এবং ইউরের যে পরীক্ষা, সেই পরীক্ষাটি আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ।